নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এই চুলগুলোর এখন এমন সাইজ হয়েছে, কিছুতেই আমি ম্যানেজ করতে পারছি না। বড় চুল ম্যানেজ করা অনেকের পক্ষে ডিফিকাল্ট হয়, এখন আমি বুঝতে পারছি ছোটো চুল ম্যানেজ করাও ডিফিকাল্ট। মাঝে মাঝে জায়গায় জায়গায় সব তেনারা সব ঝুঁটি বেঁধে দাঁড়িয়ে নিজেই সোজা হয়ে খাড়া হয়ে আছে। সেই রকম করে সকাল থেকে করে যাচ্ছি। চিরুনি দিয়ে তো হলোই না, এটা দিয়েও হচ্ছে না। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শিলিগুড়ির ওয়েদার আজকে অসম্ভব মনোরম, আমরাও ভীষণ ভালো আছি। আর এখান থেকে দাঁড়িয়ে শুধু দেখছি যে এইবারে আমার এই আম গাছটা নিজের বদনাম ঘোচানোর জন্য, দাঁড়ান ভালো করে দেখে, বদনাম ঘোচানোর জন্য, মানে আম গাছে ঝিঙে হয় এবার লাউ হবে, আম হয় না, এই বদনামটা ঘোচানোর জন্য সে একবারে ব্যাকুল হয়ে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল দিয়েছে। এখন সেই মুকুলগুলো কত দূর আমে পর্যবসিত হবে আমি জানি না, কিন্তু ভাই শিলিগুড়িতে একটা বৃষ্টি দরকার। ঝড় না হোক, ঝমঝম করে একটা বৃষ্টি ভীষণ দরকার। মানে বিভৎস ধুলো, বিভৎস বাজে অবস্থা। এই মুচ্ছি তো এই ধুলো, এই যে এই জায়গাটা এতক্ষণ ধরে একটা নাইটি আমাকে ছাড়তে হলো, কারণ এই যে দেখুন জল পড়ে রয়েছে এখানটায় এখনো পর্যন্ত। এই জায়গাটা কালকে ওরা ওই ভাড়ালি বেঁধেছিল, ভাড়ালি দিয়ে উঠেছে নেমেছে, জায়গাটা একবারে কাদা কাদা হয়ে গেছে পায়েতে, এমনিতেই ধুলো, তারপরে আবার এই ব্যাপার। সে ধুতে ধুতে একদম একটা নাইটির ইয়েটা ভিজে, অবশ্য সেটা ওই রাতে শোয়ার নাইটি সেটা এমনিই ছাড়তাম, কিন্তু যাই হোক একটা কাজের পর ছাড়া হলো আর কি। তো বিভৎস অবস্থা ধুলোতে। একটা যদি হয় বৃষ্টি, তাহলে অন্তত দিন 5-6 জন্য ধুলো থেকে মুক্তি হয়, তারপর আবার যেমনকে তেমন তো হয়েই যাবে। তো এখন সকালবেলায় উঠে আপাতত এই যে এটা হচ্ছে মেথি, সারা রাত্রি ভিজানো ছিল, মেথি ভিজানো জল। আর আজকে আমার হাজব্যান্ড জলের বোতল পর্যন্ত নিয়ে যায়নি, যেন ব্যাগটা পর্যন্ত এখানে রেখে গেছে। হ্যাঁ, তো বুঝতে পারছি না কি করবো, ব্যাগটাকে রেখে যখন গেছে কেচেই দেবো না কি। এদিকে বারান্দায় কাঁচা চলছে অলরেডি। আজকে আমি উঠিনি সে যখন গেছে, মানে সে আমাকে ডাকেও নি, আমার ঘুমও ভাঙেনি। আজকে আমি উঠে তারপরে দেখছি যে সে কিছু নিয়ে জানি, ফোন করলাম, জিজ্ঞেস করলাম, বলে আজকে আমার তেমন কিছু নিয়ে যাওয়ার ছিল না। আমি বললাম তার মোবাইল, চার্জার, ডায়েরি, কলম, বলে ওগুলো সব পকেটেই এঁটে গেছে। তা হয়তো আমি জাগলে তখন হয়তো তাকে গুছিয়ে দেওয়া যেত, কিন্তু সে তো কালকে রাত্রি জল দিয়েছি, এটা তো তাও ঠিক আছে, কিন্তু এইগুলো একদম শুকিয়ে গেছে। রাত্রে মানে কিন্তু রাত্রে শোয়ার আগ দিয়ে, হ্যাঁ মানে অনেক সন্ধে তা নয়, শোয়ার আগ দিয়ে কিন্তু এত টান গুড়গুড় করছি। এখন একটু একটু করে কাজ করতে শুরু করতে হবে। দুটো ড্রয়ার আজকে আমি হাজব্যান্ডকে বলেছি, তার তো জায়গা ধরলে সে খুব খেপে যায়। আজকে বলছি তুমি খ্যাপো, তুমি যা করো আর তা করো, আজকে তোমার এই দুটো ড্রয়ার, হ্যাঁ কি সম্পত্তি আছে ভগবান জানে। হ্যাঁ, কিছুতেই এগুলো ধরতে দেয় না, হলো কোনো কথা নেই, আজকে আমি করবই। তো কালকে ওপরটা দেখুন, এই জায়গাটা ক্লিন করেছিলাম, আবার কে যেমন এই যে উপরে এই জায়গাটা, এই যে এই কী করে দেখাই আপনাদের, এই জায়গাগুলো আবার যেমন কেমন কয়েকটা বই আছে, বইগুলো তো ইউজ হয় না, বইগুলোকে সরিয়ে দিতে হবে ওখান থেকে, মানে আজকে এটা তো ধরতে হবে আর কি। তো ঠিক আছে, আপাতত এইটা তো করে নিই, তারপরে জলখাবারের একটু ব্যবস্থা করি। মেয়ে এখনো ওঠেনি, তারপর আর এক রাউন্ড একটু গাছে জল টল দিয়ে নিই, তারপর ওগুলো করি। ছিদাম কাকু নাকি আজকে সকালবেলায় উঠেই আমার শ্বশুরমশাইকে বলেছেন যে ছাদের যে কাঠামোটা আছে সেটা তো লোহার, তো সেখানে উনি কি জং ধরেছে। তো বাবা বললেন তুই একবার গিয়ে একটুখানি ভালো করে দেখে আয়। আলপনাদিও বললো যে হ্যাঁ, যে জং ধরেছে, আলপনাদি নাকি দেখেছে। তো আমি আজকে দেখলাম যে হ্যাঁ, এটা জং ধরেছে বটে, তার মানে এগুলোও রং করতে হবে। তো ঠিক আছে, যা টিন রং করতে লাগতো তার থেকে বাজেট 1000-10 বেড়ে গেল, কিন্তু একবারে কাজটা হয়ে যাবে। তো আজকে আমার জলখাবার ছিল হচ্ছে এই যে অনেক রকম ভেজিস দিয়ে দুটো ডিমের অমলেট, সেটা দারুণ খেতে হয়েছিল। আর তারপরেই যে এখন আমরা সবাই মিলে বসে একটুখানি কথাবার্তা বলছি, আমার শ্বশুরমশাই এসেছেন। তারপর আমার শ্বশুরমশাই বললেন যে ওজনটা একটু আমার মাপতো। আমার শ্বশুরমশাইয়ের নাকি 85 কিলো ওজন ছিল, তো সেটা দেখা যাচ্ছে বেড়ে এখন 89 হয়ে গেছে। তবে এখন জল খাবার খেয়ে পেট একেবারে টাপটুপ ভর্তি করে মাপা, তো ওই যেটা বলছিলেন যে 85, সেটা কিন্তু ওনার খালি পেটে সেরকম একটা ছিল। তো আমি বললাম যে এতটা হয়তো বা হবে না, একটু কম হবে, কিন্তু হ্যাঁ ওজন একটু বেড়েছে, এটা ঘটনাই। তো যাই হোক, তারপরেতে একটা ব্যাপার হলো, তো বুঝলাম যে আজকে ওপর নিচ মিলিয়ে হয়তো বা মাংসটা রান্না হবে। কয়েকদিন হলো আমি ওপরের মাংস নিচে দিচ্ছিলাম না, কারণ উনি খেতে চাইছিলেন না। তো আজকে তো সেটা হওয়ার পর মিনামাসি তখন অর্ধেকটা রান্না কিছুটা হয়ে গেছে, মানে ব্রকলির যেটা তরকারি সেটা মোটামুটি করে ফেলেছিল, আরগুলো না বাকি ছিল। তো এই সময়টাতে এলাম আমি একটুখানি ঠেকা মারতে, কারণ মিনামাসি না একটু হচপচ হয়ে গেছিলো। মানুষটা বয়স হয়েছে তারও, তো মানে ওনাকে যদি ওনার প্ল্যান মাফিক চলতে দেওয়া যায়, অর্থাৎ শুরুতে আমি 4টি পদ করছি সেটা বলে দিলাম, উনি ওর মতো একটা ছক করে নেয়, যার ফলে ঠিক 1.5 ঘন্টার মধ্যে
রান্নাগুলো করে দিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু ধরুন উনি একটা ছক করে রেখেছেন অলরেডি, মাঝপথে এসে যদি ওনার ছকটাকে কেউ ঘুরিয়ে দেয় তখন একদম থতমত খেয়ে একাকার হয়ে যায়। তো আজকেও সেটাই আর কি হয়েছে। তো আমি মাংসটা বললাম যে দাও মাসি, তোমার অন্য দিকটা তুমি করতে থাকো, মাংসটা বরং আমিই করি, আর একটু অল্প মশলা দিয়ে করতে হবে। তো সেই জন্যই তো হয়ে গেল মোটামুটি আজকে। তো হয়ে যাওয়ার পর তারপর মিনামাসিও বেরিয়ে গেল, হয়ে গেল হয়তো এতক্ষণ না, প্রেশারটা একটু বাকি আছে। তবে আমার শ্বশুরমশাই খাওয়ার টাইম হয়নি। কয়েকদিন আগেই আমি আপনাকে বলছিলাম যে মিনামাসির বয়স হলে কী হবে, হাতের স্পিড সাংঘাতিক বেশি। যেটা সময় যাচ্ছে বুঝতে পারছি, সেটা হচ্ছে হাতের স্পিড তখন দারুণ ভালো যখন একেবারে শুরুতে আপনি ওকে বলে দেবেন যে এটা এটা রান্না হবে মাঝখানে, আর আপনি ঢুকবেন না ব্যাপারটাতে। মানে কোনোভাবেই ও কী হয়, ঢোকার সাথে সাথে নিজের মাথায় ছকটা কষে নেয় যে এইভাবে রান্না হবে, এরপর আমি এটা করবো, এরপর আমি এটা করবো, এরকমভাবে। কিন্তু মধ্যবর্তী সময়ে কোনোভাবে এসে যদি ঢুকে কেউ ওনার ওই যে ছক কষা প্ল্যানটাকে গড়বড় করে দেয়, তাহলে একদম ঘেটে হয়ে যায়। তখন আর থতমত খেয়ে কোনটা আগে করবে কোনটা পরে করবে তখন আর খেয়েই পায় না, এবং কাজে হয়ে যায় দেরি। আজকে হয়েছে সেইটাই। নিচে আমি এর আগে দু তিন দিন জিজ্ঞাসা করেছিলাম যে মাংস হচ্ছে বাবা দেবো, মাংস খাবেন না, মাংস খাবেন না। নিচে এত মাছ একেবারে ফ্রিজ, আর নিচের ফ্রিজটা তো ওই $1 ফ্রিজ, তো কাজেই ওই ডিপ ফ্রিজটা ছোটো, তারপরে এত মাছ জমে গেছে। হ্যাঁ, আসলে তো 2 কিলো 3 কিলো মাছ। তো যদিও 2টো ফ্রিজ ইউজ হয় কিন্তু তাতেও কুলোয় না। তো এখন বক্তব্য যে না আমি মাছই খাবো, মাংস আর করতে হবে না। কয়েকদিন আমাকে মাংস কয়েকদিন বলো না, তা আজকে সেজন্য মাংস যে হবে আমি ওনাকে বলিনি, অফারই করিনি। তো আজকে উপরেতে এসে বলছে আলপনা আর মাছ খেতে চাইছে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার জন্য ডিম কর, শরীরটা খারাপও, বয়সও, ওজনও বেড়ে যাচ্ছে। তাই আমি বললাম তাহলে আজকে ডিম কর, অনেক ডিম আছে। তা মুখটা একটু গরম করে আছে। তা বললাম আচ্ছা ডিম, তার সাথে কি? বলে পালং শাক সেদ্ধ। না, আমি ভীষণ মোটা হয়ে গেছি। তা আমি বুঝলাম যে ব্যাপারটা আমার কোনো পছন্দ হচ্ছে না, কিন্তু তবু দিনই খেতে হচ্ছে। বাবা আজ না আমাদের উপরে মাংস হবে, মাংস দেবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুব ভালো। এই যে এসে বললাম যে আমার সেই মাংসটা একটু বাড়াও, শ্বশুরমশাই খাবেন, অন্যান্য তরকারি পরে রান্না করবে, আগে তুমি মাংসটা করো, ব্যাস। তারপর যাই হোক মাংসের হালকা ধরলাম, হয়ে গেল। মানে জীবন দেবতাকে অনেক অনেক ধন্যবাদ যে এমন কিছু বয়স্ক মানুষদের সান্নিধ্যে আমরা নিয়মিত আসছি, তাদেরকে দেখে বুঝতে পারছি ডিসিপ্লিন থাকলে মানুষ কত দিন দীর্ঘজীবন নিজের দমে বাঁচতে পারে। আমার শ্বশুরমশাই, আমার খুড় শ্বশুরমশাই যিনি একদিন ছিলেন মেজো কাকা, উনি এই ডিসিপ্লিন থেকে বাইরে বেরোলেন এবং শরীরটা খারাপ হলো। শরীর খারাপ নিয়ে এসেছিলেন, কিন্তু নিয়মানুবর্তিতায় থাকা, নির্দিষ্ট সময়ে ঘুমানো, নির্দিষ্ট সময় খাওয়া, এই সময় চান করতেই হবে, করো। প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সেটা করার পরে ভদ্রলোক একদম ফিট ছিলেন। এখানে যেই এখান থেকে বেরোলেন সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই যে মালি, রান্নার মাসি, যে রং মিস্ত্রি দাদা, প্লাম্বার দাদা, প্রত্যেকেই বয়স্ক। আমার শ্বশুরমশাই সমসাময়িক সবাই নয়, মিনামাসি কিছুদিন, বছর 3 হলো, এই যে বিজয় কাকু কিছুদিন হলো। কিন্তু আমি জানি না কেন, ঈশ্বরের কাছে আবারও বলছি বা জীবন দেবতার কাছে অনেক ধন্যবাদ যে তারা এই সমস্ত এক্সাম্পলগুলো চোখের সামনে যখন নিয়ে আসে তখন আরও বেশি নিজের জীবনকে নিয়মানুবর্তী করার না একটা ইচ্ছা তৈরি হয়। অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকতে আমরা কেউই চাই না। সেই যে প্রস্তুতিটা, সেটা অনেক আগে থেকে শুরু করতে হয়। হঠাৎ করে একটা বয়স পর, ঊনকোটি দেহে অসুখ ধরে যাওয়ার পর এই রিয়েলাইজেশন আসলে তখন আর সবটুকু ম্যানেজ করা যায় না। সেটাই হয়তো ঈশ্বর চাইছেন আমাকে এই সমস্ত মানুষদের চোখের সামনে এনে এক্সাম্পলগুলো দাঁড় করিয়ে যে দেখ ডিসিপ্লিন হলে মানুষ কত দিন কত সুন্দরভাবে বেঁচে থাকে। আর একটা কথা আমি জানতে চাইব আপনাদের কাছেই, এটা আমার অভিজ্ঞতা, যারা খুব ডিসিপ্লিন তারা কি খুব সিনসিয়ার হন? এটা তো প্রতিশব্দ নয়, কিন্তু আমি তো দেখছি ব্যাপারটা তাই। প্রচন্ড সিনসিয়ার, এই যে মিনামাসির মতো সিনসিয়ার মানুষ, এই যে ছিলাম কাকু, হ্যাঁ 3 দিনে আমি ঘষা কমপ্লিট করে প্রাইমার লাগাবো তো লাগাবোই। পঙ্কুদা, প্লাম্বার, বিজয় কাকু, আমার শ্বশুর মশাই, ডিসিপ্লিনের সঙ্গে সত্যি সত্যি সিনসিয়ারিটির একটা যোগ আছে, এটা আমি বুঝতে পারছি। মানে ওটা বোধহয় অটোমেটিক্যালি চলে আসে, তাই হয়তো হবে। তো যাই হোক, বকবক করতে করতে দেখুন দেখেছে প্রেশার রিলিজ হয়ে গেল। এবার আমার শ্বশুরমশাইকে দিয়ে আসি। বকবক করতে করতে আপনাদের শেষ চেহারাটাও একবার একটু দেখাই দেই। দেখেন, আরে বাপরে, কেমন হয়েছে কম দেখতে? তেল যত কিঞ্চিত, টমেটো, গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই লাল লাল হয়ে যাওয়া, থেঁতিয়ে দিয়ে দেওয়া, কি সুন্দর রং হয়েছে, দিয়ে আসি। একটা গোটা দিন যখন জীবন থেকে চলে যায়, রাত্রেবেলায় যখন শুয়ে পড়ি তখন যখন ভাবতে বসি যে আজকে সারাদিনে সব থেকে সুন্দর মুহূর্ত কোনগুলো ছিল,
তার মধ্যে আজকে আমার জীবনে একটা অ্যাড হলো এই মুহূর্তটা। আমার শ্বশুরমশাইকে যথাসময় আমি খেতে দিতে পারলাম এবং খুব খুশি হলেন খেয়ে। সমস্ত হয়ে গেছে, উপরের পুজো নিচের পুজো সব হয়ে গেছে। এই জায়গাটাও মোটের ওপর গোছানোটা, যেটা আমি ভেবেছিলাম গোছাবো সেটা হয়ে গেছে। অনেকক্ষণ সময় লেগে গেল এটা করতে। এখানে কয়েকটা বই আছে যেগুলো বাদা লাগবে, সেগুলো ছাড়া একদম একটা ড্রয়ার করেছি, আজকে 2টো ড্রয়ার হয়নি, কারণ নাহলে খেতে দেরি হয়ে যাবে। সেই জন্য এটা একটাই হোক, আর একটা কালকে করে নেব। আগের দিন একজন মন্তব্য করেছিলেন যে স্নান করে উঠে একটা ছোট টিপ পরবেন, তা টিপ পরেছি আপনার কথা শুনেই, এবং নিজে পরে নিজেই ভালো লাগছে। আজকে বৃহস্পতিবারের পুজোটা হলো যেহেতু ভালোই লাগছিল। আর এখন এই চুলটা ছোট, শীতে কোনো মানে ঠিক ঠিকানা থাকে না, হ্যাঁ, তো যার ফলেতে সিঁদুর পড়াটাও কমেই গেছে আর কি। অনেকদিন পর আজকে সিঁদুরও পরলাম। বরং যখন চুল আর একটু ছোটো ছিল তখন খুব নিয়মিত সিঁদুর পরতাম, কিন্তু এখন এই সাইজের চুল হয়ে যাওয়াতে যেহেতু কপালটা একদম দেখাই যায় না, সিঁদুর পড়াটাও কমে গেছে আর কি। শ্বশুরমশাই যাচ্ছেন একজনের সাথে দেখা করতে আর কি, আদিত্য এসছে নিয়ে যেতে। একজন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে, মানে বন্ধুস্থানীয় আর কি একজনের সাথে। এই ছেলেটাকে খুব ভালো পাওয়া গেছে, আদিত্য খুব ভালো ছেলেটা। নিয়ে যায়, ধরে ধরে নামিয়ে দেয়, যতক্ষণ বাবা আমার সাথে কথা বলবো ততক্ষণ বাইরে অপেক্ষা করবো, খুব ভালো পাওয়া গেছে ছেলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন বসে বসে পড়ছে, তাই জন্য ওকে খেদিয়ে নিয়ে আমি একটুখানি বেরোচ্ছি এখন, মানে তাড়িয়ে নিয়ে বেরোচ্ছি। খেদিয়ে মানে খেদানি বলে না, এটা কুচবিহারিতে আমরা বলতাম ছাগল খেদায়, গরু খেদায়। আমি এখন আমার মেয়ে খেদাচ্ছি। তাই একটু সন্ধ্যাবেলায় হাঁটাও হয়ে যাবে আমাদের, আর একটুখানি কোথাও চুটু বুটু কিছু খাওয়াও হয়ে যাবে। নিয়ে যাচ্ছি ওকে। সারাদিন একটানা বসে বসে পড়ছে, তারপর কিছুক্ষণ পর মানে রাত্রে হলে সে যে জায়গাগুলো আমাদের টিপতে বলে সেগুলো ব্লগে নাম কালো। একটানা ওভাবে বসে থাকলে ব্যথা হবে না বলুন, হাতে ব্যথা। যাই হোক, তা এখন একটুখানি পায়ে ব্যথা করানোর জন্য ওকে নিয়ে বেরোচ্ছি। ঠান্ডা লাগছে বুড়ি, চল আমরা পালোয়ান হয়ে বেরোই। বাবা মেয়ের বাবা চলো। হ্যাঁ টাটা মাল বোনা দিয়ে টাটা করে দিস। হ্যাঁ টাটা বৌদি। ঠান্ডা লাগবে না তো? লাগবে তো, পরীক্ষা আছে, ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। আগে টুকুরের বাবা ছিল ভীষণ বিরক্তিকর একটা প্রাণী, যে কিনা রিক্সায় চড়তে চাইতো না, টোটো বলেই তো সামনে। এখন টুকুরের মাও হয়ে গেছে সেই বিরক্তিকর একটি প্রাণী, যে কিনা রিক্সায় টোটোয় চড়তে চাইছে না, চায় না। আমার আগে একদম কিরে টুকুর বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ এগুলো কি রে, বৃষ্টি পড়ছে? না নোংরা রে, নোংরা। আচ্ছা আচ্ছা, ধুলো মাটি সব। যাই হোক, এখন টুকুরের মাও হয়ে গেছে সেই রকম বিরক্তিকর প্রাণী, যে একদম টোটোয় রিক্সায় চড়তে দেয় না। চল, একদম হাঁটতে ভালোবাসতাম না। আমাদের বংশের মেয়েরা কেউ হাঁটতে ভালোবাসে না, প্রত্যেকটা হাঁটতে ভালোবাসে। আমার বংশের তালুকদার, হ্যাঁ, আর তালুকের বংশের এটা একটা মানে দস্তুর বলা যায়, সব কটা জামাই হাঁটতে বড় ভালোবাসে, আর প্রত্যেকটা মেয়ে বাইরে বেরোলে ক্যাচ করতো। আমি প্রথম ফিতে কেটেছি, হ্যাঁ, ফিতে কেটে আমি এখন হাঁটতে ভালোই বাসছি না। রাস্তায় বেশি বকবক করা যায় না, এত খোঁড়া রাস্তা, বাপরে বাপ। হ্যাঁ এই যে বাপরে বাপ। তবে আমার মেয়েটা একটু মা খাসা তো, আমার মেয়ে বোধ হয় কিছুদিন পর বাবার এই রাস্তা সব থেকে বাজে অবস্থা করে যাচ্ছে রে। আধখানা রাস্তা, এই যে এখানে এতখানা, এখানে এতখানা, এ তো মুশকিলের ব্যাপার। যাই হোক, আমাদের মেয়েটা হ্যাঁ 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 সাইড করছে। ওই জন্য বলছি বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, না না, আমরা পাহাড় পর্বত দিয়ে হচ্ছি, ব্লক করবো না। হ্যাঁ যাই হোক, যেটা বলছি যে আমার মেয়েটা একটু মা ঘেঁষা তো, কিছুদিন পর আমার মেয়েও বোধ হয় হাঁটতে ভালোই বাসবে। একদিন আমার মতো করে আমার মেয়ে একদম হাঁটতে ভালোবাসি গো। ঘন্টা বাসিস? হ্যাঁ, ইদানিং এখন বাসবে, ভাষা ইউজ করা শুরু করেছে, ঘন্টা বাসিস না। আমি ঘন্টা অনেকদিন আগে থেকেই বলি। তুই বরং আমারটাকে চুরি করে এখন আমার নামে দোষ দিচ্ছিস। একদমই না, কপিরাইট ক্লেম করব, কপিরাইট স্ট্রাইক করে নিয়ে নেব ঘন্টার জন্য। চুপ কর। দেখো একটুখানি সেফ জায়গায় এসছি এবারে। চলো একবারে আমরা চুটুর পুটুরের জায়গাতে গিয়ে দেখা করছি। আমি ওখানে দার্জিলিং চা ছাড়া কিছু খাবো নি, আমার মেয়ে কি খায় দেখাবো। দার্জিলিং চা একই জিনিস, যত আমি করে দেবো।
তুই তিতকুটে চা করবি মা, আমার জানা আছে। ওদের মতো অত সুন্দর চা পারবি না করতে। আর দার্জিলিং চা এমন জিনিস যেটা কখনোই একই জিনিস বলে বারবার পুরনো হয় না। আসল কথাটা বাইরে বেরোনোটাই উদ্দেশ্য। বাপরে, মেয়ে মাঝে মাঝে যখন মা হতে চায় তখন কি হয় জানেন তো, আমাকে ওইখানটা বলছে ভেতর দিয়ে চলো, শর্টকাট আছে না, ভেতর দিয়ে চলো, রাস্তাগুলো ভালোই। তারপরে হঠাৎ করে পিঠে এরকমভাবে হাত দিয়ে আমাকে ঠেলতে ঠেলতে ডান দিকে নিয়ে গিয়ে বলছে সাবধানে হাঁটো। আমার বাঁ দিক তো হাঁটার জন্য ঠিকঠাক সাইড তো বাঁ দিক। ও জানি না এদিকে মা হতে যাচ্ছে জানি, কিন্তু হ্যাঁ, কিন্তু ডান দিকে নিয়ে গিয়ে বেশি পাকামি করলে যাওয়া হয়। বলবি কিছু? হ্যাঁ বলে তো সবই তো এক্সপোজ করেছি। হ্যাঁ ঠিক আছে, এবার কোন দিক দিয়ে যাবো? ডান দিকে করে যাবো তো। তবে আমার আর কুকুরে দুজনে কিন্তু ডানবার সমস্যা আছে। রিক্সাওয়ালাকে বহুবার আমরা ডান দিকে যেতে যাও, মিন করি ডান দিক, কিন্তু বলি বাঁ দিক। অনেকদিন পর্যন্ত ডান হাতে ভাত খাই তো, নাড়িয়ে নাড়িয়ে আমি দেখি কোন হাতটা বেশি চলছে। আমার ডানবার, এইদিকে ডানবার একটু সমস্যা এখনো আছে। যাই হোক, ইদানিং আর হয় না আংটিগুলো দেখি, যে হাতে আংটি পড়েছি ওই হাতটা বাঁ দিক বলার সময় আমার একটু সমস্যা হয়, সেটা এখনো। কিন্তু সেটা যে আমার মেয়ের মধ্যেও আছে সেটা জানতাম না। ভবনে কার বা মানে কার একটা বিয়ে আর কি, কে বা কাহারা এরকম বলতে যাচ্ছিলাম, কাহারা হবে, একজনেরই তো বিয়ে। এখানে বিউটির বিয়েটা হয়েছিল। গেটটা না খোলা দেখছি শিলিগুড়ি কলেজের, আর ওদিকটা বন্ধ থাকলে আবার ঘুরে আসতে হবে। ঘুরে আসলে হাঁটাটা একটু বেশি হবে। ওই দাদাকে একটু জিজ্ঞাসা করি, মনে হয় না সাধারণের জন্য এটা খোলা। রাস্তা দিয়ে আসছি, ওই ওয়াচম্যান পর্যন্ত আর যাইনি, কারণ পলাশ নয় বাচ্চা, এটা শিমুল। হ্যাঁ পলাশ নয়, এটা শিমুল। যাই হোক, অনেকেই জানে না। তো এখন কথা হচ্ছে ওই ভেতরটা হয়তো বা এদিকটা হচ্ছে বন্ধ থাকতে পারে, সেজন্য আবার 1 ঘন্টার মধ্যে ফেরত যেতে হবে আমাকে বাড়িতে, সেটা আবার বলে দিয়েছে। যাই হোক না কেন 1 ঘন্টার মধ্যে বাড়ি যাব, তাই জন্য আর ঘোরার ঝুঁকিটা নিলাম না। তো মা জানি ওদিক দিয়ে যাচ্ছে, স্কুটার যাচ্ছে। আজকে মনে হচ্ছে কলেজে কাজ হচ্ছে ভেতরে, অনেক সময় থাকে। ওই যে স্কুটার যাচ্ছে, কত স্কুটার যাচ্ছে ভেতর দিয়ে। খুব সুন্দর একটা কলেজ, শিলিগুড়ি কলেজ। সূর্যসেন কলেজটাও খুব সুন্দর। পৌঁছে গেছি নেস্ট ক্যাফেতে। এরপরে একটুখানি মেয়ের সাথে ফাজলামি করছি। সামনে একটা গান বাজছে, সেটা ভাই কোনোভাবেই শোনানো যাবে না, একেবারে কপিরাইট খেয়ে মরবো। তো যাই হোক, আজকে যখন রাত্রেবেলা শোবো, এই আর একটা মুহূর্তও আমার কাছে খুব দামি হয়ে রইল। সকালের মুহূর্তের পরে দ্বিতীয় সেরা মুহূর্ত হচ্ছে এই সময়টায়, যখন মেয়ের সাথে আমি সময়টা কাটাচ্ছি। তখন দারুণ আনন্দ হচ্ছে। মেয়ে আমাকে বললো, মা আমার বন্ধুদের সাথে থাকলেও আমার এত হাসি পায় না যতটা তুমি আমাকে সবসময় হাসাও। শুনে ভালো লাগলো। চলুন এই মুহূর্তটাকে এনজয় করি, তারপর একটু বাদে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। খুব সুন্দর সময় কাটলো বন্ধুরা। ব্লগটাও মূল্যবান হয়ে গেল শেষের কিছু মুহূর্তের জন্য।
আজকের দিনের জন্য বাড়িতে গিয়ে আর ব্লগ কন্টিনিউ করছি না, এখানেই শেষ করব। সামনেই যেতে যেতে দেখছি আমার টুকুরের জন্মস্থান। এই নার্সিংহোমেই টুকুর আমার হয়েছিল 2007-এর 10ই অক্টোবর। যাই হোক, আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি বন্ধু। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, আমার যাতে ভিডিও আমি যখনই দেবো তখনই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। প্লিজ কেমন লাগলো আজকের দিনের ব্লগ কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা অতি অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, প্রিয়জনের সাথে আগলে সবাইকে নিয়ে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। বিদায়।